আজকের টপিক এনভেলপ। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ। এনভেলপ পড়তে গেলে আমাদের প্রথম যে জিনিসটি লাগে সেটা হচ্ছে প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভ সম্পর্কে একটা আইডিয়া লাগে। প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভস, এটা সম্পর্কে একটা আইডিয়া আমাদের লাগে। এনভেলপ টপিকটা তোমরা দুই জায়গাতে পাবে, এক হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে পাবে, আর একবার পাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিঙ্গুলার সলিউশন চ্যাপ্টারটার মধ্যে। এবং দুটোরই ইন্টার রিলেটেড টপিক। এখানে যদি ভালো করে পড়ো তাহলে ওখানে কম পড়তে হবে, এখানে ভালো করে না পড়লে ওখানে গিয়ে আরেকবার তোমাকে পড়তে হবে। তো প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভ, দ্য কার্ভ f x y alpha equals to 0। ডেফিনেটলি এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, আলফা একটা ভ্যারিয়েবল। অফ three variables with arbitrary numerical different values of alpha is called family of curves. That is fxy alpha equals to 0। এখানে আলফাটা কিন্তু ভ্যারি করতে পারে, তো এটাকে আমরা বলি ফ্যামিলি অফ কার্ভস। বাট এই আলফারও কিছু বিশেষত্ব কিন্তু আছে। দ্য ভ্যালু অফ আলফা varies but remains constant for a particular curve. Here alpha is called one parameter, alpha is called parameter of this family. আলফাটাকে আমরা বলি প্যারামিটার অফ দিস ফ্যামিলি। fxy alpha equals to 0, যেখানে আলফাটা ভ্যারি করতে পারে, বাট যদি আলফার ভ্যালু আমরা একটা ধরে নিই, ইন দ্যাট কেস তখন কিন্তু আলফাটা কনস্ট্যান্ট। আলফাটাকে এক্ষেত্রে বলা হয় প্যারামিটার। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ fxy alpha equals to x square plus y square minus alpha square equals to 0, যেখানে আলফা প্যারামিটার। তার মানে আলফার যে কোনো মান হতে পারে। সাপোজ alpha equals to 1, in that case x square plus y square equals to 1। তার মানে এখানে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ আলফার ভ্যালু 1 ফর দিস পার্টিকুলার সার্কেল। আলফাটা ইন জেনারেল প্যারামিটার, এবং আলফাটা যত ভ্যারি করবে এটা একটা ফ্যামিলি অফ কার্ভকে রিপ্রেজেন্ট করবে। বাট যখন আমি আলফার ভ্যালু 1 ধরে নিলাম, for particular alpha equals to 1, this is a particular circle having radius 1, center 0, 0. And this is just a member from the family of curve. This is just a member. That is, এই যে family of curve তার কিন্তু member. That is, যেটা আমরা বললাম alpha varies but remains constant for a particular curve. Suppose alpha equals to 2, x square plus y square equals to 4.
This is a circle with center 0, 0 and radius 2. And this is a member of the family of curve. But when alpha equals to 2, it represents a fixed circle having radius 2. এই জায়গাটা কনসেপ্টটা হচ্ছে ঠিক এই ধরনের। এবারে এখানে কতগুলো প্যারামিটার আছে? একটা। তাহলে দিস ইকুয়েশন বা দিস টাইপ অফ ইকুয়েশন fxy alpha equals to 0 is called one parameter family of curves। যেহেতু একটা প্যারামিটার আলফা, অ্যাজ ইউজুয়াল যদি এরকম থাকে fxy ab equals to x square by a square plus y square by b square minus 1 equals to 0, এখানে যদি a আর b দুজনকেই আমরা প্যারামিটার ধরে নিই, তাহলে এটা টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ ট্রিটিং a and b as parameter is called two parameter family of curves having a comma b parameter। a আর b দুজনকে প্যারামিটার যদি ট্রিট করি তাহলে এটা হয়ে যাবে টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। ওকে, এবারে আমরা প্রপার ডেফিনেশন অফ এনভেলপ দেখে নেব। প্রপার ডেফিনেশন অফ এনভেলপ। এনভেলপের ডেফিনেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা ফ্যামিলি অফ কার্ভে তুমি যদি দুটো কনজিকিউটিভ মেম্বার কনসিডার করো, তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে তার লোকাসটি সবসময় হয় এনভেলপ। এবং খুব সুন্দর একটা বাংলা ভাষা এক্ষেত্রে জড়িত আছে যে এনভেলপ ওই ফ্যামিলির প্রত্যেকটা কার্ভকে কোনো না কোনো পয়েন্টে টাচ করবে, স্পর্শ করবে, এবং এনভেলপের উপরে প্রত্যেকটা পয়েন্ট ওই ফ্যামিলির দ্বারা স্পর্শিত হবে, দ্যাট ইজ টাচড আপ হবে। এটা একটা দারুণ ল্যাঙ্গুয়েজ, আমি পুরোটা লেখাই তারপরে ভালো করে বুঝতে পারবে। আর যেভাবে করিয়ে দিচ্ছে এভাবে যদি দেখে রাখো, আগামীতে বারবার করে এই চ্যাপ্টার পড়া লাগবে না, এটুকু বলতে পারি। এনভেলপ is the locus of the point of intersection of consecutive members of a family of curves। একটা ফ্যামিলি অফ কার্ভস এর দুটো কনজিকিউটিভ মেম্বারের পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাস হচ্ছে এনভেলপ। ডেফিনেটলি একটা ফ্যামিলি অফ কার্ভে ইনফাইনাইট নাম্বার অফ কার্ভ থাকে, প্রত্যেকটা পেয়ার কনজিকিউটিভ পেয়ার যদি একে অপরের সাথে ইন্টারসেক্ট করে তাহলে একটা মাল্টিপল পয়েন্ট জেনারেট করবে, তাদের লোকাসটিকে আমরা বলি এনভেলপ। It is a curve which touches each member of the family, and each point of the curve is touched by some member of the family, যেটা আমি একটু আগে তোমাদের বললাম।
যে এনভেলপ ওই ফ্যামিলির প্রত্যেকটা কার্ডকে টাচ করে এবং এনভেলপের উপরে প্রত্যেকটা পয়েন্ট ওই ফ্যামিলির কোনো না কোনো মেম্বার দ্বারা টাচ আপ হয়। এই যে দ্বিতীয় যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু আমরা জটিল অঙ্কগুলো করতে গিয়ে সব থেকে বেশি কাজে লাগাই। এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রমাণটা পরে করে দেখাবো, আপাতত মেনে নেবে প্রমাণটা আজকেই করাবো, অঙ্কটা একটু পরে তখন বুঝতে পারবে। Let us consider the straight line x cos alpha y sin alpha equals to p. P fixed quantity, alpha parameter. এই স্ট্রেট লাইনটা সম্পর্কে সবাই তোমরা জানো, x cos alpha plus y sin alpha equals to p, এটা একটা স্ট্রেট লাইনের নরমাল ফর্ম। এর আগের দিনও মনে হয় আমরা কোনো একটা কাজে এটাকে ব্যবহার করেছিলাম, কোনো একটা প্রমাণ টমানে। নরমাল ফর্ম যেখানে স্ট্রেট লাইনটার অরিজিন থেকে দূরত্বটা হয় p, আর ওই পারপেন্ডিকুলারটা x অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ট্যানজেন্ট নরমাল করাতে গিয়ে এটা লেগেছিল ওই 1/p² এর ফর্মুলাটা তৈরি করতে গিয়ে। তো বলেছে পিটা ফিক্সড, পি এর কোনো পরিবর্তন নেই, আলফাটা প্যারামিটার। তার মানে আলফাটা যদি ভ্যারি করে, এটা একটা সিস্টেম অফ স্ট্রেট লাইন জেনারেট করবে বা বাঞ্চ অফ স্ট্রেট লাইন জেনারেট করবে। ধরে নাও আলফার মানটা হচ্ছে আলফা 1, আলফা 1। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন x cos alpha 1 alpha 1 equals to p. ওকে, এই যে দূরত্বটা ও n1 নাম দিচ্ছি, ও n1 হচ্ছে এখানে p, পিটা ফিক্সড, কে পি এর কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় ক্ষেত্রে এটার নাম দিচ্ছি ON2, ON2 দ্যাট ইকুয়ালস টু p, আলফাটা পরিবর্তন হচ্ছে, তাহলে ধরে নাও দিস ইকুয়ালস টু আলফা 2। এই স্ট্রেট লাইনটির ইকুয়েশন x cos alpha 2 y sin alpha 2 equals to p, p fixed, alpha পরিবর্তন হয়েছে। এটা ধরে নাও ON3, এই অ্যাঙ্গেলটি আলফা 3, এর ইকুয়েশন x cos alpha 3 y sin alpha 3 equals to p। এবারে এর এনভেলপ কে হবে, আমি কি বললাম একটু আগে, যে এনভেলপ হবে সে এদের কনজিকিউটিভ, আমরা যদি ফ্যামিলি থেকে মেম্বার কালেক্ট করি তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে, এবং এনভেলপ সবসময়তে এদের উপরের এই ফ্যামিলির প্রত্যেকটা কার্ভকে টাচ করবে এবং এনভেলপের উপরে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এই ফ্যামিলির কোনো না কোনো কার্ভ যাবে। তুমি খেয়াল করে দেখো, এখানে আমি একটা সার্কেল ড্র করেছি, প্রমাণটা অবশ্যই এটাই যে এনভেলপ, আমি প্রমাণও করে দেখিয়ে দেবো একটু পরে সেটা। এখানে যে সার্কেলটা ড্র করেছি তার সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে পি। খেয়াল করে দেখো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ফ্যামিলি অফ কার্ভ গিয়েছে, ফ্যামিলি অফ কার্ভের কোনো না কোনো মেম্বার গিয়েছে, এবং এই সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্ট যেহেতু রেডিয়াসটা পি, তার মানে আলফা ভ্যারি করালে ওই ফ্যামিলিও প্রত্যেকটা কার্ভ এর কোনো না কোনো পয়েন্টকে টাচ করে করে যাবে। তাহলে এক্ষেত্রে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, দিস ইজ দ্য এনভেলপ অফ দ্য গিভেন ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। বাট এটা ম্যাথামেটিক্যালি করা যাবে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম দিয়ে দেখালাম। এই অবধি কারোর কোনো কনফিউশন আছে? বলো। আলফা 1, হ্যাঁ ওটা ON1 আর OX এর মধ্যকার অ্যাঙ্গেল হবে না, ওটাই বলবো।
আলফা 1 ও n1 আর OX। ও আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ ঠিক আছে। আর কিছু স্যার আরেকটা স্যার, এই কনজিকিউটিভ ওভারটা আপনি ইউজ করছেন, এটা ইউজ করার সিগনিফিকেন্সটা কি? কনজিকিউটিভ ওভারটা পরপর, দুটো পরপর কার্ভ। মানে এখানে কি সেন্সে ইউজ হচ্ছে পরপর কেন? এখানে বলতে মানে ডেফিনেশনটাতে, ডেফিনেশনটাতে কনজিকিউটিভ দেওয়ার উদ্দেশ্য যে ফ্যামিলিটাকে আমরা নেব সেই ফ্যামিলিটা পরপর দুটো কার্ভের মধ্যে ইন্টারসেকশন বের করতে হয়। যেমন ধরো কোনো ইকুয়েশন যদি তোমাকে দেওয়া থাকে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, আলফাটা তুমি মাল্টিপল অফ 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাহলে তুমি x cos 30 y sin 30 এর সাথে x cos 60 y sin 60 এর ইন্টারসেকশন নেবে। কনজিকিউটিভ কথাটার অর্থ হচ্ছে একদম তার পরের কার্ভ, ওই ফ্যামিলি থেকে তার পরে যে আছে। যদি কিছু বলা না থাকে তাহলে সেটা ফ্র্যাকশনেও নিতে হতে পারে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে পরের ওই তো বললাম, সেক্ষেত্রে আরবিট্রারিলি কাজ করতে হয়। একটা আলফা ধরে নেবে, একটা আলফা প্লাস ডেল্টা আলফা ধরে নেবে। আচ্ছা ওটা একটু ড্রপ রাখো, তুমি এখনই ওটা উত্তর পেয়ে যাবে। থিওরিটা করাচ্ছি তো, এখনই পেয়ে যাবে। এখন উত্তরটা পেয়ে যাবে। টু ফাইন্ড দ্য এনভেলপ of a family of curves. Curve having single parameter. ওটা কিভাবে নেব কনজিকিউটিভ এখনই বুঝতে পারবে। Curve having single parameter. Let fxy alpha equals to 0 represents a family of curves with alpha as parameter. এইবার একটা বিষয় বলি, তুমি বলতে চাইছো যে যদি রিয়াল নাম্বার হয় তাহলে আমরা এর থেকে নেক্সট কার্ভ কি ধরবো। যখন তুমি থিওরিটিক্যালি কাজ করবে, রিয়াল নাম্বার মানে তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। তুমি লোকাস বার করতে গেলে নিশ্চয়ই দুটো ফিজিক্যাল ভ্যালুর রেসপেক্টে কখনো বের করবে না, এই জায়গাটা আগে বোঝো। যদি সেটা বের করো তাহলে সেটা লোকাসের কনসেপ্ট আসে না। লোকাসের কনসেপ্ট ড্র করতে গেলে প্রথম আমাদেরকে আরবিট্রারিনেসটাকে বুঝতে হয়। আমরা সাধারণত এর আগে কি করতাম, এইচ কে করতাম, এইচ কে এক্স দিয়ে কে ওয়াই দিয়ে রিপ্লেস করতাম। বুঝতে পেরেছো? এবার ডেফিনেশন বলছে, হ্যাঁ ডেফিনেশন বলছে কনজিকিউটিভ ফ্যামিলির পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাস হচ্ছে এনভেলপ। ডেফিনেশনের জায়গায় একদম ঠিক। যখন এই লোকাসের কনসেপ্ট আসবে তখন কোনো পার্টিকুলার আলফার ভ্যালুর এগেনস্টে কাজ হবে না। আর এমনিতে কনজিকিউটিভ বলতে ঠিক তার পরেরটা বোঝাবে। যদি আলফা রিয়াল নাম্বার হয় ফ্র্যাকশনে যেতে হবে, মানে কত ছোট যেতে পারবে ততটাই যেতে হবে। যদি ন্যাচারাল বলা থাকে একের জায়গায় 2 আসবে, 2 এর পরে 3 আসবে, এটা আলাদা ব্যাপার। লেট x y alpha plus delta alpha equals to 0 be a member of the consecutive to 1. কেন আমরা ধরি এইভাবে? কারণ যদি ডেল্টা আলফাটা টেন্ডস টু 0 হয় তাহলে fx আলফা আর fxy আলফা প্লাস ডেল্টা আলফার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ইন দ্যাট সেন্স আমরা এটাকে কনজিকিউটিভ ধরতেই পারি, কারণ আমরা সাধারণত ডেল আলফাকে ভেরি স্মল ধরি। সো ইকুয়েশন অফ এনভেলপ is the locus
of the points of intersection of 1 and 2. Now 2 minus 1 gives alpha plus del alpha minus fxy alpha equals to 0. Definitely দুজনেই ছিল, তাদের 0 ছিল, তাদের ডিফারেন্সও 0 আসবে। যেহেতু del alpha very small tends to 0, that means সে 0 কে অ্যাপ্রোচ করতে পারে রাইট সাইড থেকে বা লেফট সাইড থেকে, বাট এক্স্যাক্টলি কখনো 0 নয়। লিমিটিং কনসেপ্ট সেটাই কিন্তু বলে। x tends to c মানে x approaches c from left hand side, in that case x tends to c plus, may from right hand side, in that case x tends to c minus, but x is never equals to c. তাহলে এখানেও ডেল্টা আলফা টেন্ডস টু 0 কখনো এক্স্যাক্টলি ইকুয়াল হবে না, কারণ হলে সেটা তার কনজিকিউটিভ মেম্বার হবে না, একই কার্ভ হয়ে যাবে। সো ডেল্টা আলফা দিয়ে ভাগ করলেও ভাগটা অ্যাডমিসিবল হবে, ভাগটা করা যেতে পারে। এক্স ওয়াই আলফা প্লাস ডেল আলফা এক্স ওয়াই আলফা বাই ডেল আলফা ইকুয়ালস টু 0। যেহেতু ডেল আলফা টেন্ডস টু 0, ডেল আলফা নট ইকুয়ালস টু 0। তাহলে ইন লিমিট, এবং লিমিটটাও একই কারণে অ্যাডমিসিবল, লিমিট ডেল আলফা টেন্ডস টু 0 alpha plus del alpha x y alpha by del alpha equals to 0. That is it, a card definition. Del f del alpha equals to 0. Okay, so eliminating alpha from fxy alpha equals to 0 and del f del alpha equals to 0, we get the equation of envelope of give 1. fxy alpha equals to 0 এবং del f del alpha equals to 0 থেকে আলফা এলিমিনেট করে আমরা সবসময় এনভেলপের ইকুয়েশন পাবো। এখানে একটা নোট আছে। নোটটা কি, যারা সিঙ্গুলার সলিউশন পড়েছিলে বা এটা আরো ভালো করে এখনই বুঝতে যাও, দেখবে ওই অঙ্ক চর্চাতেই সিঙ্গুলার সলিউশনের উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, পরে তোমাদের করাবো সেগুলো। দেখবে ওখানে আমরা এরকম জিনিস দেখিয়েছি যে fxy আলফা এবং del f del alpha থেকে আলফা এলিমিনেট করলেই এনভেলপ বাদে আরো 3টে জিনিস থাকতে পারে, নোড লোকাস থাকতে পারে, ট্যাক্স লোকাস থাকতে পারে, কাস লোকাস থাকতে পারে। এবার তোমার পক্ষে এমসিকিউ করতে গিয়ে এত কিছু দেখা সম্ভব না। তোমার যখন পরীক্ষাতে এনভেলপের অঙ্ক আসবে, তুমি fxy আলফা del f del alpha থেকে আলফা এলিমিনেট করে যেটা পাবে সেটাকেই এনভেলপ বলে দেবে, কোনো অসুবিধা হবে না। বাট এটা বাদেও নোড লোকাস ট্যাগ লোকাস থাকতে পারে। সেই জন্য আলফা এলিমিনেন্টের মধ্যে সবসময় যে এনভেলপই থাকবে তার কোনো মানে নেই। বাট এখানে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে অত কিছু ভাবার দরকার নেই। বাট এগুলো ইন্টারভিউ এর কোশ্চেন, সেই কারণে আমি বলে রাখছি। If there exists an envelope, its equation obtained from eliminating alpha between fxy alpha equals to 0, del f del alpha equals to 0.
Okay, but converse not always true. That is, alpha eliminant may contain cusp locus, node locus, stack locus. এই বিষয়টা আপাতত তোলা রইল, যখন সিঙ্গুলার সলিউশন করাবো তখন এটা আমি বলে দেব। আপাতত তোমরা আলফা এলিমিনেট করবে এবং এনভেলপের ইকুয়েশন বের করবে। 2 নম্বর, যদি দুটো প্যারামিটার থাকে তাহলে কি ঘটবে? তোমাদের এই 1 প্যারামিটার বা 2 প্যারামিটার আসবে, তার বেশি কোনোদিন আসবে না। কার্ভস হ্যাভিং 2 প্যারামিটার, মনে রাখবে যখন দুটো প্যারামিটার থাকবে তখন প্যারামিটার গুলোর মধ্যেও একটা কানেক্টিভিটি দেওয়া থাকবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। দুটো প্যারামিটার থাকলে দুটো প্যারামিটারের মধ্যে একটা কানেক্টিভিটি কিন্তু সবসময় প্রেসক্রাইব করা থাকবে। লেট দ্য ইকুয়েশন of a family of curves involve 2 parameters alpha comma beta which are connected by a given relation. Which are connected by a given relation. তাহলে দুটো জিনিস পাবো আমি এখানে, কন্ডিশন বলে দিচ্ছে। একটা হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন পাবো যেখানে দুটো প্যারামিটার থাকবে, আর প্যারামিটারের মধ্যে একটা কানেক্টিভিটি পাবো। লেট দ্য ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি বি B if x, y, alpha, beta equals to 0 and alpha comma beta are connected by relation phi alpha beta equals to 0. In that case আমরা কিভাবে এনভেলপের ইকুয়েশন বের করব? এক্ষেত্রে যে কোনো একটা থিওরিটিক্যালি এগোতে গেলে যে কোনো একটা প্যারামিটারকে আর একটা ফাংশন হিসেবে ধরে নিতে হবে। দ্যাট ইজ, এদের মধ্যে একজনকে ইন্ডিপেন্ডেন্ট এবং একজনকে ডিপেন্ডেন্ট হিসেবে ধরে নিতে হবে। অনেকে আবার অঙ্ক করার সূত্রে যদি বিটাকে সেপারেট করতে পারে তাহলে ফাই অফ আলফা বিটা ইকুয়ালস টু 0 কে এক্সপ্লিসিট ফর্মে নিয়ে চলে যায়। দেখা যাচ্ছে বিটা ইকুয়ালস টু সাই অফ আলফা লিখে নিল, লেখা সম্ভব হলে, সব ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। সেটাকে নিয়ে গিয়ে 1 নম্বরে বসিয়ে দিল, তাহলে এটা আবার 1 প্যারামিটার হয়ে গেল, আগের মতো সলিউশন বের করে দিল। অনেকে এটা করে। প্রবলেমটা ক্রিয়েট হয় কখন? যদি fxy আলফা বিটা ইকুয়ালস টু 0 কোয়াড্রাটিক ইকুয়েশন হয়, তখন কিন্তু ওই একটা ট্যাক লোকাস বা নোড লোকাস বা কাস লোকাস ইন্ট্রোডিউস অটোমেটিক্যালি হয়ে যায়। কেন হয়? ধরো x ইকুয়ালস টু y, তুমি তাকে স্কোয়ার করলে কি পাবে? x স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার। আবার x ইকুয়ালস টু মাইনাস y, তাকে স্কোয়ার করলেও x স্কোয়ার ইকুয়ালস টু y স্কোয়ার পাবে। দেখো কোয়াড্রাটিক থাকলে একটা এক্সট্রা সলিউশন, এক্সট্রা পার্ট কিন্তু ঢুকে যায়, যেটা অ্যাকচুয়ালি কিন্তু সলিউশন নয়। এনভেলপের একটা বিশেষত্ব হচ্ছে এনভেলপ কিন্তু যখন তখন গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, বাট নোড লোকাস, কাস লোকাস, স্ট্যাক লোকাস বা এই যে অতিরিক্ত রুট যেটা স্কোয়ার করার জন্য ঢুকে যাবে, সে কিন্তু গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না। আর এই ঘটনাটা তখনই ঘটে যখন আমরা ফাই আলফা বিটা ইকুয়ালস টু 0 কে কোনোভাবে এক্সপ্লিসিট পদ্ধতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
এবার কাজের স্বার্থে আমাকে তো একটাকে আর একটার ফাংশন হিসেবে ধরতেই হবে, কিছু করার নেই। তাহলে শুরু করি। উইদাউট এনি লস অফ generality, we choose alpha as independent and beta as dependent variable. Then এবারে আমরা সিম্পল এখান থেকে ট্রিটা বানিয়ে নেব। ট্রি বানালে সমস্ত সমস্যার সমাধান কিন্তু শেষ। এক্স, ওয়াই, আলফা, বিটা। বিটা ডিপেন্ড করছে কার উপরে? আলফার উপরে। 5 আলফা বিটা, বিটা ডিপেন্ড করছে আলফার উপরে। এবারে আমরা 1 নম্বর আর 2 নম্বরকে আলফা রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। ডিফারেন্সিয়েটিং 1 and 2 partially with respect to alpha. দেখো ওই ইকুয়েশনের দিকে তাকানোই লাগে না। আলফা রেসপেক্টে ডেরিভেটিভ তুমি দেখবে আলফা অবধি তুমি কতবার যাচ্ছ, কিভাবে যাচ্ছ। এফ 4টে ফাংশনের ডেরিভেটিভ, তাহলে প্রথমে ডেল এফ ডেল আলফা, কোনো ডাউট নেই। ডেল এফ ডেল বিটা, কোনো ডাউট নেই, কারণ ডাবল ফাংশনের ডেরিভেটিভ। বাট এটা কিন্তু সিঙ্গেল ফাংশনের ডেরিভেটিভ। তাহলে ডি বিটা ডি আলফা ইকুয়ালস টু 0। অনেক বইয়ে ডেল বিটা ডেল আলফা লেখা থাকে, সেটা কিন্তু ভুল। যখন সেভারেল ভ্যারিয়েবল করাবো এগুলো আমি বলে দেবো। ফাই এর ক্ষেত্রেও ফাই দুটো ফাংশনের ভ্যারিয়েবল, তাহলে ডেল এফ ডেল আলফা। দুটো ফাংশনের ভ্যারিয়েবল, তাহলে ডেল এফ ডেল বিটা। বিটা কিন্তু সিঙ্গেল ফাংশন আলফা, তাহলে জি বিটা ডি আলফা। উত্তর কি আলাদা বেরোবে ডেল বিটা ডেল আলফা লিখলে? না, উত্তর একই বেরোবে। এবার মেথড থেকে সেটা কিন্তু ভুল, মেথডোলজি থেকে সেটা কিন্তু ভুল। তাহলে ইলিমিনেটিং ডি বিটা ডি আলফা, উই হ্যাভ কি পাবে? সরি, এটা ফাই ছিল। ডেল এফ ডেল আলফা বাই ডেল ফাই ডেল আলফা, ডেল এফ ডেল বিটা বাই ডেল ফাই ডেল বিটা। এটাকে 3 নম্বর দাও। তোমার হাতে 3টে ইকুয়েশন আছে, আরবিটারি বা প্যারামিটার আছে 2টো। তাহলে 3টে ইকুয়েশন থেকে 2টো ইলিমিনেশন অলওয়েজ পসিবল, একটা এক্সট্রা আছে যেহেতু। তাহলে আলফা বিটা ইলিমিনেন্ট 1 2 3 থেকে যেটা পাবে, that will be the required envelope. So after eliminating alpha and beta from 1 to 3, we will get the envelope. বোঝা গেল? এইটার উপরে কারোর কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আছে কারোর কিছু বলার? ঠিক আছে। নেক্সট, স্পেশাল কেস। কপাল ভালো থাকলে এই স্পেশাল কেসেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কোনো কারণে সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয় এবং সেটা কোয়াড্রেটিক ফরম্যাটে থাকে, ইন দ্যাট কেস আমরা কি করব? when the given equation can be expressed as a quadratic in the parameter, that is a lambda square plus b lambda plus c equals to 0
ল্যামডা হচ্ছে প্যারামিটার। ইন দ্যাট কেস কিন্তু এনভেলপ ক্যালকুলেট করার কোনো প্রয়োজন হয় না। কেন হয় না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। থিওরিটিক্যালি আমরা কি বলেছিলাম, ডেল এফ ডেল আলফা আর এফ এক্স ওয়াই আলফা, এদের মধ্যে থেকে তুমি আলফাকে ইলিমিনেট করবে। তাহলে ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু আলফা। এবার তুমি বলতে পারো স্যার সিঙ্গেল প্যারামিটার তো, পার্শিয়ালি করি আর নর্মাল করি একই ব্যাপার। হ্যাঁ, বিষয়টা সেই দেখতে গেলে একই, বাট থিওরিটিক্যাল কনসেপ্ট গোলানো উচিত নয়। বি ইকুয়ালস টু 0, তাহলে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a। সো ফ্রম 1 জাস্ট আলফাটাকে এলিমিনেট করতে হবে, a ইন্টু ল্যামডা স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেট কি পেলে, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। দ্যাট ইজ, যদি প্যারামিটারের কোয়াড্রেটিক ফর্মে তুমি ইকুয়েশনকে অ্যারেঞ্জ করতে পারো, এনভেলপ ইজ দ্য ডিসক্রিমিন্যান্ট অফ দ্যাট ইকুয়েশন। দ্যাট ইজ, দুটো ইকুয়াল রুট থাকার যে কন্ডিশন, দ্যাট ইজ দ্য এনভেলপ ইন দ্যাট কেস। এবার আমাকে একটা ছোট ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ল্যামডা ধরেছে নাকি? ও সরি, হ্যাঁ ল্যামডা হবে। এবার আমাকে একটা জিনিস বলো, ধরো একটা ইকুয়েশন এরকম দেওয়া আছে, a lambda to the power 4 plus b lambda square plus c equals to 0। এর এনভেলপ তুমি কিভাবে বার করবে? ল্যামডা প্যারামিটার, এর এনভেলপ তুমি কিভাবে বার করবে? a lambda to the power 4 plus b lambda square plus c equals to 0। ল্যামডা স্কয়ারের দ্বিঘাত আছে। বলো। বলছি ল্যামডা স্কয়ারের কোয়াড্রেটিক। হ্যাঁ, কোয়াড্রেটিক আছে। তাহলে এনভেলপ কি কত হবে? দেখো, ল্যামডা যদি প্যারামিটার হয়, ল্যামডা স্কোয়ারও তো প্যারামিটারই হবে। ওটাই বি স্কয়ার মাইনাস 4ac। হ্যাঁ, তারপরে ল্যামডা স্কোয়ার সমান যদি টি ধরে নাও, টিটাও প্যারামিটার, তাহলে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে এক্ষেত্রেও সেই বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, কোনো পরিবর্তন নেই। এটা বোঝানোর জন্যই দিলাম। এটা এর আগে একবার এসেছিল, ওখানে ল্যামডা টু দি পাওয়ার 4 দেওয়া ছিল। ল্যামডা টু দি পাওয়ার 4 দেওয়া মানে কোনো আলাদা কিছু হয় না, যা ছিল তাই থাকবে। নেক্সট, এনভেলপ in case of polar curves, envelope in case of polar curves। এই পোলারের পার্টটা করতে গিয়ে একটু কিন্তু অসুবিধা হতে পারে এই মুহূর্তে। অসুবিধা থাকলে সেটাকে কন্ট্রোলে রাখো, কোনো চিন্তা নেই। কালকে যখন এটার প্রবলেম করাবো তখন গ্যারান্টি বুঝতে পারবে। দেখো, যতগুলো এনভেলপ আমরা পড়ছি সেখানে আমরা দুটো জিনিস দেখছি। এক হচ্ছে গিভেন কার্ভ, আর তার এনভেলপ কিন্তু একটা অ্যানাদার কার্ভ। তাহলে পোলারের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক তাই। একটা গিভেন কার্ভ দেওয়া থাকবে, যার উপরে বেস করে আমাদেরকে একটা কার্ভের এনভেলপ বের করতে হবে। পোলারের ক্ষেত্রেও এখানে যেমন দুটো প্যারামিটার থাকলে কন্ডিশন দেওয়া থাকে, পোলারের ক্ষেত্রেও একটা কন্ডিশন দেওয়া থাকবে। তাই এটা আমি জাস্ট প্রসেসটা লিখে দিচ্ছি। এই প্রসেসটার সাথে কালকে যখন প্রবলেম মিলিয়ে দেব তখন আর কোনো ডাউট থাকবে না, বাট আপাতত একটু কনফিউশন থাকবে। দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ আর ইকুয়ালস টু এফ থিটা। এটা হলো গিভেন কার্ভ।
এই কার্ভের উপরে আমরা ক্যাপিটাল আর কমা ফাই একটা পয়েন্ট ধরে নিই। এই ফাইটা আমার ওই ট্যান ফাই ইকুয়ালস টু আর ডি থিটা ডি আর এর ফাই নয়। লেট আর কমা ফাই be a point on the curve r equals to f theta. তাহলে পয়েন্ট গিভেন কার্ভকে স্যাটিসফাই করবে, তাহলে r equals to f phi, এটা 2 নম্বর দিলে। এবারে যে কন্ডিশনের গ্রাউন্ডে আমাদেরকে এনভেলপ বের করতে হবে, দ্যাট ইজ যার যে কার্ভের এনভেলপ বের করতে হবে, তার উপরে আমরা r theta পয়েন্টটা নেব। এই জায়গাটাতেই একটা কনফিউশন তোমাদের আপাতত থেকে যাবে, কালকে আমি এটা ক্লিয়ার করে দেব। লেট আস নাও টেক, শুধু প্রসেসটা মনে রাখবে, এখন প্রসেসটুকু দেখে রাখো তাহলেই হবে। এ পয়েন্ট আর কমা থিটা অন দ্য কার্ভ হুজ এনভেলপ আন্ডার given condition 2 is to be determined. That is, এই 2 নম্বরটাকে কন্ডিশন ট্রিট করেই কাজ হবে। যে এনভেলপটা আমরা বের করব তার উপরে, যার এনভেলপ আমরা বের করব তার উপরে আমরা আর থিটা একটা পয়েন্ট নিলাম। উই now obtain an equation of the form f smaller capital R phi theta equals to 0. এরকম একটা ইকুয়েশন আমরা পাবো, নিশ্চিন্ত থাকো, কালকে পাবে। এইবারে এই যে r equals to f phi, এটাকে যদি আমরা 3 নম্বরে বসিয়ে দিই, তার মানে গিভেন ইকুয়েশন থেকে ক্যাপিটাল আরটা রিমুভ হয়ে যাবে। তাহলে 4টে থেকে কনসেপ্টটা নেমে আসবে 3টেতে। এখানে কিন্তু প্যারামিটার ট্রিট করছি আমরা আর কে, তোমাকে এই জিনিসটা ভালো করে বলে রাখি। হুইচ reduces by 2, that is why capital R equals to f phi, to f of r theta phi equals to 0. 4 number. This is a one parameter family of curves. Differentiating 4 with respect to phi, we will get phi in terms of theta. Whence the envelope is obtained by elimination of phi. কালকে প্রবলেমের সময়টা আমি পুরোটা বলে দেবো। আর একবার বলে দিচ্ছি, প্রসেসটা জাস্ট এখন শুনে রাখো কানে। প্রথমে যে গিভেন কার্ভ থাকবে আর ইকুয়ালস টু এফ থিটা, তার উপরে আমরা ক্যাপিটাল আর কমা ফাই একটা পয়েন্ট ধরে নেব। অটোমেটিক্যালি এই পয়েন্ট গিভেন কার্ভকে স্যাটিসফাই করবে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ অফ ফাই। যার এনভেলপ বের করতে হবে সেটা একটা অ্যানাদার কার্ভ দেওয়া থাকবে। এই আর ইকুয়ালস টু এফ ফাই কিন্তু এবারে কন্ডিশন হিসেবে আমরা ট্রিট করব। তার উপরে আর থিটা একটা কার্ভ আমরা পয়েন্ট আমরা ধরে নেব। এর কোনোভাবে মিক্স করে আমরা সবসময় একটা কন্ডিশন পেয়ে যাব, যেটা 3 নম্বর ফর্মে দেওয়া আছে, এফ অফ আর ক্যাপিটাল আর ফাই থিটা ইকুয়ালস টু 0। 2 নম্বরকে এর উপরে অ্যাপ্লাই করলেই পেয়ে যাব 4 নম্বর, আর থিটা ফাই ইকুয়ালস টু 0। এটা আপাতত 1 প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। লগ নিয়ে হোক বা যেভাবেই হোক, ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। সাধারণত পার্শিয়াল লেখার ক্ষেত্রে দরকার হয় না, পার্শিয়ালি হবে। লগ নিলে ফাই তো আর ফাই এর ফাংশন নয়, তাই অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে।
আমরা ফাইকে থিটার রেসপেক্টে পাবো, নিয়ে গিয়ে 4 নম্বরেই বসিয়ে দেবো ফাইকে থিটার রেসপেক্টে, তাহলে পুরো ইকুয়েশনটা আর থিটার রেসপেক্টে চলে আসবে। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড এনভেলপ। এই পোর্শনটি আপাতত আমি অসুবিধা হলেও বলছি, মাথায় নেওয়ার দরকার নেই। আমি যখন কালকে প্রবলেম করাবো পুরো মিলিয়ে আমি এটা দেখিয়ে দেবো। এটা প্রবলেম আজকে করানোর সময় হবে না, কালকে হবে।